নমস্কার। আজকে বাংলা এবারে আপনাদের দেখাবো এবং শোনাবো অর্জুন সিং এর কথা। অর্জুন সিং ডাকাবুকো নেতা, একদম প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটের দিকে তীর ছোড়েন। দীর্ঘদিন 19 বছর তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইটা করেছেন। শেষ পর্যন্ত দল ছেড়ে বেরিয়ে এসে সরাসরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাটা ভাঙা ভাঙা বলেন, কিন্তু তীক্ষ্ণ এবং একটা প্রতিবাদের চেহারা তার মধ্যে, তার ভাষার মধ্যে ফুটে ওঠে। আজকে আসুন বাংলার এবারে শুনি সাম্প্রতিককালে অর্জুন সিং এর একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার নয়, তার প্রতিবেদন। নমস্কার। প্রথমে শুরু করি, পশ্চিমবাংলা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো কেন্দ্র এজেন্সি তার দলের লোক বা তার পরিবারের লোকের কাছে পৌঁছাবার চেষ্টা করছে, হঠাৎ পুরো দল, পুরো পার্টিটাই বলতে শুরু করলো কি এটা একটা রাজনীতি, প্রতিহিংসা পারছে না বিজেপি, তার জন্য এই প্রতিহিংসা করছে। আমি বলি, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক ইংরেজি 6 আর 9 ব্যাপার আছে। উনি নিজের যখন হয় তখন ওটা 6 দেখেন, আর যখন অন্য কাছে দেখাতে হয় তখন ওটা 9 হয়ে যায়। এটা উনি ঠিক ধরতে পারেন না। এই 6-9 গল্প যখন আজকে প্রায় ধরুন 2019 সাল থেকে পশ্চিম বাংলায় প্রত্যেক দিন সাধারণ ভারতীয় জনতা পার্টি কর্মী হোক, সাধারণ মানুষ হোক, যারা একটু প্রতিবাদ করছে, যারা ওনার দলে থেকেও যারা দল থেকে বেরিয়ে এসে অন্য দলে যাচ্ছে, উনি জোর করে তাকে দলে রাখবেন, এটা উনি সবসময় এটা মাথায় রাখেন। দলের বাইরে যেতে দেব না, যা হবে এখানে তাবেদারি করতে হবে, নালে তোমাকে পুলিশ, আমার বাংলা পুলিশ আছে, আমার সিআইডি আছে, আমি ধরিয়ে দেব। এবার আপনি দেখুন, প্রায় পুরো পশ্চিম বাংলায় প্রত্যেকটা জেল যদি গুনতি করা যায়, সাধারণ মানুষ যার নামে কোনো কেস নেই, তার উপরে গাঁজার কেস দিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া যায়। আফগানিস্তানে যত চাষ হয় না, বাংলায় থানার মধ্যে তত গাঁজা চাষ হয়, কিন্তু এটা দিদিমণি দেখেন না। দেখেন কখন? যখন ঝাড়খণ্ডে কয়লা পাচার করতে গিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে, ওখানে বলেছে কি অমুক লোক এই কয়লা পাচারের সঙ্গে যুক্ত আছে। সেই লোকটাকে ধরতে গিয়ে, তাকে তদন্ত করতে গিয়ে পাওয়া যাচ্ছে কি এই কয়লার সঙ্গে অনুপ মাঝি জড়িত আছে। এবার অনুপ মাঝি বাড়িতে আইটি রেড করেছে, রেড করার পরে যখন ওখানে পাচ্ছে কি ওখান থেকে অনেকগুলো টাকা, অনেকগুলো অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? ট্রান্সফার হয়েছে একদম খোদ মুখ্যমন্ত্রী বাড়িতে, বাড়ির যিনি বৌমা আছেন তার নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কোথায় ট্রান্সফার হয়েছে? থাইল্যান্ডে হয়েছে, লন্ডনে হয়েছে। এবার দিদিমণির কাছে যখনই বাড়িতে সিবিআই পৌঁছবার চেষ্টা করছে, দিদিমণি একটা বার্তা দেওয়ার জন্য নিজে পৌঁছে গেলেন। এদিকে কিন্তু যখন মদন মিত্রকে পুলিশ সিবিআই ডেকেছিল, ধরেছিল, তখন কিন্তু তার বাড়িতে যাননি। সুদীপ ব্যানার্জি মতন একটা সিনিয়র লিডার তার কাছে যাননি। গিয়েছেন কখন? যখন ঠিক বাড়িতে। আর দেখুন, আমি বলি, আপনি বলুন, কিছুই বললে কোনো অসুবিধা নেই, কোনো লাভ নেই। ডকুমেন্টারি এভিডেন্স, যেটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, এই এভিডেন্স পেয়ে ওখানে তদন্ত জন্য 160 নোটিশ দিতে গেছিল। এবার 160-তে আপনি বয়ান দেবেন, আপনার মতন দেবেন, কিন্তু এজেন্সিগুলো আপনাকে সামনে রেখে করে। এবার যখনই এজেন্সিগুলো যাচ্ছে তখনই ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। উনি বলছেন এটা প্রতিহিংসা। তারপরে একজন মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষায় গালাগালি করছেন এখন প্রধানমন্ত্রী অমিত শাহজিকে, এটা সবসময় উনি বলেন বাংলা সংস্কৃতিকে ওরা বুঝে, ওরা কি বুঝে বাংলা কালচার কি আছে? আমি জানি না বাংলা কালচারে কখন একটা মুখ্যমন্ত্রী হয়ে মঞ্চে দাঁড়িয়ে যেভাবে গালাগালি করছেন, যেভাবে অপমানজনক ভাষা ইউজ করছেন, এটা কোনো ভারতবর্ষে কোনো অন্য রাজ্যে দেখা যায়নি। কিন্তু উনি বলবেন। এবার ধরুন উনি বলছেন প্রতিহিংসা, তাহলে প্রথম কে ধরা পড়লো ক্যাটেল স্মাগলিংয়ে? প্রথম ধরা পড়লো বিএসএফ এর লোকেরা। বিএসএফ এর লোকেরা, তারপরে ধরা পড়লো কে? কাস্টমের লোকেরা। এবার ওখান থেকে তদন্ত করতে করতে যখন এজেন্সি পৌঁছে যাচ্ছে কি এই এনামুল কাছে, আর এনামুলের কথা শুনে যখন পৌঁছে যাচ্ছে কি এনামুলের অ্যাকাউন্ট থেকে টাকা দিদিমণি পরিবারের লোকের কাছে থ্রু বিনয় মিশ্রা
অশোক মিশ্রা যে ওখানকার পুলিশ ইন্সপেক্টর আছে তার মাধ্যমে পৌঁছে যাচ্ছে। এবার যখন পৌঁছচ্ছে তখন উনার অসুবিধা হচ্ছে, উনি বলছেন এটা প্রতিহিংসা। এই কথাটা অনেকে প্রশ্ন করবে, আমি কি করে জানি? আপনাদের মাধ্যমে আমরা জানি, আমাদের জানাবার কি আছে? কিন্তু উনি যখন রোজকে রোজ বাংলায় মানুষের উপরে অত্যাচার হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে, এমএলএ কে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার ঠিক বাড়ি অপোজিটে তৃণমূল করা চেয়ারম্যান, তৃণমূলের চেয়ারম্যানকে মেরে দেওয়া হলো। আমি তখন ওই দলে, আমি দিদিমণিকে বলেছিলাম, দিদিমণি এটা তদন্ত করুন, এটা খুব পার্টির জন্য খুব ক্ষতি হচ্ছে। কিন্তু সেটা করলেন না কেন? কেন? তার পার্টির লোকেরা যুক্ত আছে। আজকে বিমল গুরুং ৭৫টা কেস উইথড্র হয়ে গেল। সেই বিমল গুরুং যে একটা পুলিশ অফিসারকে খুন করেছিল, তখন দিদিমণি বললেন কি? দিদিমণি বললেন এটা আমি ছাড়বো না, এটা বদলা নেব। তার বাড়ির লোক প্রশ্ন করছে। আমি কালকে দার্জিলিং গিয়েছিলাম, বিমল গুরুংকে ৭৫টা কেস উইথড্র করে মমতা ব্যানার্জি যে বার্তা দিতে চাইছেন পশ্চিমবাংলার মানুষকে, কি আমার সঙ্গে থাকলে তোমার 7 খুন মাফ আছে, আর তুমি অন্য দলে চলে গেলে তোমার উপরে কেস হবে অন্য দলে। এখন শুভেন্দু অধিকারীর উপরে কেস হবে, এখন রাজীব ব্যানার্জির উপরে কেস হবে। এখন আমাকে একটু সন্তান 96-7টা হয়েছে, তো একটু ছাড় পেয়েছি, কিছুক্ষণ মধ্যে আবার শুরু হয়ে যাবে। এইভাবে উনি নিজে করলে উনি সব করতে পারেন। উনি বলবেন এটা পশ্চিমবাংলা সরকারের আওতার মধ্যে পড়ে, এটা আমাদের নিজের সরকারের অধিকার আছে। আর যখন কেন্দ্রীয় এজেন্সি একদম কোর্ট অর্ডার, এই যে রেড হয়েছে কোর্টের অর্ডার হয়ে এই রেডটা হচ্ছে, তথ্য নিয়ে রেড হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন সঙ্গে যখন মেল হবে তখন ওনার উপরে অ্যাকশন হবে, আর না হলে হবে না। এই তদন্তকেও একদিকে বলছেন তদন্তকে আমরা সাপোর্ট করছি, আর পরের দিন ওখানে যখন ডানলপে গিয়ে ভাষণ দিচ্ছেন তখন বলছেন কি না এই প্রতিহিংসা করছে, এরাই বাহিরাগত, এরা অমুক, এরা তমুক, এরা বাংলা সংস্কৃতি জানে না, বাংলা কালচার জানে না। কিন্তু সংস্কৃতি এটাই কি বিরোধী দল মিছিল করবে তার উপরে ইট মারবে? এটা কি সংস্কৃতি? তাহলে একটা সময় সিপিএমের সঙ্গে আমরা লড়াই করতাম কি সিপিএম খুব অত্যাচার করছে। আমি তো ওই দলে থেকে এসছি। সিপিএম থেকে মানে 100 গুণ বেশি অত্যাচার এখন শুরু হয়েছে। শুধু কিসের জন্য? আমি দেখেছি সিপিএমের সময় কি হতো, যার পিছনে মাস বেস থাকতো সিপিএম কিন্তু তার উপরে হাত দিত না। কিন্তু এখন মাস বেস যার থাকবে তাকে প্রথমে তার উপরে এজেন্সি লাগিয়ে দেওয়া হবে, সিআইডি লাগবে। এখন আপনি বলুন তো, অতদিন ধরে কয়লার জন্য তদন্ত করার জন্য সিআইডিকে লাগালেন না দিদিমণি? হঠাৎ যখন কয়লা উপরে সিবিআই এজেন্সি একদম পৌঁছে গেছে, বিনয় মিশ্রার কাছে পৌঁছে গেছে, বিনয় মিশ্রাকে সে প্যাসেজ দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, তখন একটা সিআইডি সিট তৈরি হলো, কেস তৈরি করলো। ব্যারাকপুরে জয়েন্ট কমিশনার ছিল অজয় ঠাকুর, তাকে ডিআইজি অপারেশন করে ও দুর্গাপুরে গিয়ে প্রত্যেকটা বাড়িতে খোঁজ করছে, একটা ফলস কেস তৈরি করছে, অমুকে ফাঁসিয়ে দিতে হবে, তমুকে ফাঁসিয়ে দিতে হবে। দিদিমণি যেটা করবেন সবটা ভালো, উনি বাংলার ভালোর জন্য করছেন, এটাই উনি মানুষকে বোঝান। কিন্তু এজেন্সি যখন কমপ্লেন আসছে, যখন তদন্ত হচ্ছে, কোর্টের অর্ডার হচ্ছে, কোর্টের অর্ডারকে ফলো করে এক একটা স্টেপ নিয়ে তারা আইন অনুযায়ী পৌঁছাবার চেষ্টা করছে, তখনই রাজীব কুমারের সময় কি হয়েছিল? রাজীব কুমারের সময় যথারীতি সিবিআই কে কলকাতা পুলিশ আর ববি হাকিমের এলাকার লোকরা এসে তাদেরকে মারধর করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তো একটা ফেডারেল স্ট্রাকচার, একটা খুব দোহাই দেন দিদিমণি ফেডারেল স্ট্রাকচারে, কিন্তু ফেডারেল স্ট্রাকচার শুধু ওয়ান সাইডেড এটা হতে পারে না। ফেডারেল স্ট্রাকচার যদি মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনাকে মানতে হবে, আর যখন উনি মানবেন নিশ্চিতভাবে কেন্দ্র সরকার, আমাদের যে দল আছে, আমাদের যদি প্রতিহিংসা যদি থাকতো তাহলে বহুত আগে যে জুলুম, যে অত্যাচার হয়েছে, যে কাজ যেভাবে উনি 134 থেকে 35টা লোককে খুন করানো হয়েছে, এমএলএ কে বেঁধে মেরে দেওয়া হয়েছে, পুলিশ সরাসরি গিয়ে বলে দিচ্ছে কি এ সুসাইড করেছে, কিন্তু সুসাইড করেনি। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সুসাইড করেনি। কিন্তু দিদিমণি একদম যেটা আমি বলবো সেটাই সত্যি, আর কেউ ওখানে শোনার, কেউ উনাকে সাজেশন দেওয়ার কারো ক্ষমতা নেই। উনি বলবেন আর সবাইকে শুনতে হবে। উনি সাজেশন কারো শুনেন না। একটা আমরা সবাই তখন ও দলেও ছিলাম, এখনো সবাই বলে, হয়তো ক্যামেরার সামনে কেউ বলবে না, সবাই বলে উনি যা বলবেন সব ঠিক, উনার বিরুদ্ধে যে বলবে ওই ল্যাম্প পোস্ট, আর বাদ বাকি কোনো পোস্ট নেই। এই জায়গাটা
মমতা ব্যানার্জি নিজেকে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী না, উনি পশ্চিমবাংলা রাজা। যে রাজা আমার ইচ্ছা হবে তোমার কাল ফাঁসি, তোমার কাল ফাঁসি হবে, আমার ইচ্ছা হবে তোমার ঘরে রেড হবে, রেড হবে। উনার উইদাউট কোর্ট অর্ডার আমার বাড়িতে 8 বার রেড করা হয়েছে, কিন্তু আজকে যখন কোর্ট অর্ডার নিয়ে সব কিছু হয়ে যখন ওনার বাড়িতে পৌঁছচ্ছে, তখন নাতনিকে নিয়ে বেরিয়ে বাইরে মানুষকে টাটা বাই বাই করে দেখাতে চাইছেন যে আমরা কোনো চিন্তা নেই, আমরা আছি, আমরা থাকবো। কিন্তু এই অক্সিজেন আর কাজে লাগবে না। ধন্যবাদ।